সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা একটি নির্বাচনের দিকে এগোচ্ছি এবং আমরা সকলেই চাই সুষ্ঠু একটি নির্বাচন, একটি গণতান্ত্রিক সরকার। সেই নির্বাচনটা আসলে কেমন হবে সেই নিয়ে আমাদের মনে রয়েছে দ্বিধা, সংশয় এবং নানান কিছু। এবং জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সম্প্রতি, সেই ব্যাপার নিয়েও আমরা জানতে চাই, শুনতে চাই, বিচার ব্যবস্থা নিয়েও কথা বলতে চাই। এই সকল বিষয় নিয়ে আজ কথা বলবো রাউন্ড টেবিলের আয়োজনে। আমাদের সাথে যারা আছেন তাদেরকে পরিচয় করাবো শুরুতেই। আজকে আমরা পেয়েছি আলমগীর কবির, সাবেক প্রতিমন্ত্রী, আছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নদী রক্ষা কমিশন। আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম, সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক। আছেন মহসিন রশিদ, প্রেসিডেন্ট বাংলাদেশ মুসলিম লীগ। এবং আমাদের সাথে আছেন এ.কে.এম. পাটোয়ারি, রাজনীতি বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই আলমগীর কবিরের কাছে যেতে চাই। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং আমরা তো সকলেই জানি যে জুলাই সনদটা বা এই যে পট পরিবর্তন আমাদের রাজনীতিতে, সেটা আসলে হয়েছিল ছাত্রদের হাত ধরেই। সেখানে এনসিপি বলি বা ছাত্র সংসদ বলি, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন জুলাই সনদটা কিন্তু এনসিপি এবং বাম ঘরানার আরও 4টি রাজনৈতিক দলকে ছাড়াই স্বাক্ষর হয়েছে। এর ভবিষ্যৎটা আসলে কি? এক বছর বেশি সময় পরে জুলাই সনদের প্রয়োজনটা কেন দেখা দিল, এটাই তো আমরা বুঝতে পারি না। এবং এটার মধ্যে অতি নাটকীয়তা রয়েছে, দিক নির্দেশনা নেই। আর জুলাই আন্দোলনের পরেই জুলাই সনদ বা এই ধরনের প্রক্লেমেশনের প্রয়োজন ছিল, কিন্তু এখন এতদিন পরে এসে যখন সরকার তার যে ব্যর্থতা, তার যে দুর্বলতা, এটাকে মনে হয় ঘুরিয়ে দেওয়ার জন্য ঢাকার চেষ্টা করছে, কিন্তু বিএনপিও কিন্তু সই করেছে তারা সনদে। জুলাই সনদ একটা আকর্ষণীয় স্লোগান বা বক্তব্য দিয়ে অনেক অপকর্মকে আড়াল করার একটা চেষ্টা এর মধ্যে রয়েছে। আর সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই সরকারের কোনো ডিক্লারেশনই মানুষের কাছে খুব গ্রহণযোগ্য না। আমার দৃষ্টিতে জুলাই সনদ ও বিচার ব্যবস্থাও তো ফরমায়েশি বিচার চলছে, ফরমায়েশি কার্যকলাপ চলছে। এই সরকার যা কিছুই করবে এটা দেশবাসীর কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে না বা হবে না। অনেক ধন্যবাদ। আমরা একটু মহসিন রশিদের কাছে শুনবো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জুলাই সনদ স্বাক্ষর শেষে বলেছেন এটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো পৃথিবীতে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে যে উনি পাগল, হি ইজ ম্যাড, কমপ্লিটলি ম্যাড। এই ছাড়া আর কিছুই বলতে পারবো না আমি। জুলাই সনদ, এটা তো সনদ, সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট দিচ্ছেন উনি, কাকে দিচ্ছেন উনি? এবং যারা সই করেছেন তারা কিছুদিন পর বুঝতে পারবেন যে ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই কারণে যে ওনাকে যারা বসিয়েছে এনসিপি, তারাই তো এইটার বিরোধিতা করছেন এখন। জুলাই ইজ রিলেটেড টু এনসিপি, July is not related to BNP, July is not related to Jamaat Islami, July is not related to ইসলামিক আন্দোলন। কিন্তু এটা কিন্তু পুরোপুরি সত্য নয়, কারণ জুলাই ছিল গণমানুষের আন্দোলন, সকল মানুষ সেখানে অংশগ্রহণ করেছে এবং ছাত্র জনতা, বাংলাদেশের সব মানুষ ছিল সেখানে, বিএনপি ছিলেন, জামাত ছিলেন। সত্যি কথা বলবো, নিশ্চয়ই জুলাই হতো না যদি আর্মি না থাকতো। পৃথিবীতে কোনো দেশ নাই যে দেশে যদি আর্মি গভর্নমেন্টকে ওভারথ্রো করার যদি ওদের পরিকল্পনা না থাকে, কোনো গভর্নমেন্টকে আপনি ওভারথ্রো করতে পারবেন না। ওরা যখন বলেছে গুলি চালাবে না, জনগণ রাস্তায় বেরিয়ে এসেছে। তার মানে কি আমরা বলতে পারি যে সশস্ত্র বাহিনীর গণ অভ্যুত্থান ছিল এটি? আমি অনেকটা বলবো যে সশস্ত্র বাহিনী যদি না থাকতো তাহলে এইটা হতো না। আজকেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন। ওনাদের একটা খুব বড় রোল আছে। বিএনপি তো 17 বছর যাবৎ আন্দোলন করছে। বিএনপি তো যে মিটিংসগুলি করেছে ওদের ডিভিশনাল হেডকোয়ার্টার্সে আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে, লোক সাঁতরায় গেছে, লোক নৌকা করে গেছে। যখন আপনার লঞ্চ বন্ধ করেছে, বাসগুলি বন্ধ করেছে, লোক সাইকেল নিয়ে গেছে।
লোক মানে ভ্যান হয় না, ভ্যানে করে গেছে, লক্ষ 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 লোক সেখানে গেছে। ডিভিশনাল হেডকোয়ার্টার্সে যখন তারা মিটিং করেছে, ঢাকায় যখন তারা মিটিং করেছে, ওদেরকে যখন দেওয়া হয় না এটা, ওরা গোলাপবাগে দেওয়া হয়েছে ওদেরকে জায়গা। এই লোকগুলি তো সব গেছে। লোকগুলি যারা এসেছে বাসে আসতে পারে নাই, বাসের ভিতরে ঢুকে ঢুকে লোকজনকে বের করা হয়েছে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। অনেকে কিন্তু বলেছেন বা আমরা অনেক জায়গা থেকে শুনেছি যে এই যে গণ অভ্যুত্থানটা হলো এটা আসলে ছাত্রদেরকে ব্যবহার করে করা হয়েছে, আসলে বাইরের শক্তি, আমেরিকান শক্তি বা ইউরোপিয়ান শক্তি। আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন যে এটাতে কোনো মাস্টারমাইন্ড ছিলেন না। আপনি এই ব্যাপারে কি বলবেন? তুমি তো প্রশ্নটা জাম্প করে গেলে। এনিওয়ে, আই উইল টেল ইউ। ইউ সি, আসিফ ভুঁইয়া একটি বই লিখেছে, বইয়ের নাম হচ্ছে জুলাই। আজকে রাষ্ট্রের এই অবস্থা হতো না যদি এই ইউনুসকে না আনা হতো। তখন চ্যানেল 24 একটা আছে না, চ্যানেল 24-এর অফিস থেকে ওরা ফোন করেছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে পলিটিক্যাল পার্টি আছে তার চেয়ারম্যানকে লন্ডনে, এবং বলেছে যে আমরা একটি জাতীয় সরকার করতে চাই। সেখান থেকে বলা হয়েছে যে না না না, এইগুলি করবা না, তোমরা একটি ইন্টারিম সরকার বা কেয়ারটেকার সরকার করো এবং 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। এটা আমি বলছি না, এটা আসিফ ভুঁইয়া যারা আন্দোলন করেছে ওরা বলছে। পাতা 113, 114 অফ দ্যাট বুক পড়ে নিলেই ইট উইল বি ক্লিয়ার। তো এই প্রবলেমটা তো করেছে একজন দলের প্রধান। যদি এটা মেনে নিত, জাতীয় সরকার যদি আজকে হতো, তাহলে এর মধ্যে এই দেশে ইলেকশনও হয়ে যেত, এই দেশে কোনো ধরনের সমস্যা হতো না। কিন্তু এমন একটি ব্যক্তিকে বসানো হয়েছে যে ব্যক্তিটি ইজ এ সেলফ সিকিং পারসন, যে ব্যক্তিটি নিজে ছাড়া আর অন্য কিছুই বোঝে না, যে ব্যক্তিটি ইভেন গ্রামীণ ব্যাংককে নিয়ে ফ্রড করেছে। এখন আমি কি বলবো এই ব্যক্তির ব্যাপারে? আজকে দেশ আর রাষ্ট্রের কোথায় দাঁড়িয়েছে? ডু ইউ নো, আপনারা ইলেকট্রিসিটি বিলস দিচ্ছেন যেগুলি প্রিপেড হয়, হ্যাঁ, চুরি করছে, চুরি হচ্ছে সেখানে, আমরা জানিও না যে কোন রেটে চার্জ করা হচ্ছে। আপনি দেখেন সেম কেস ওই আরইবি যেটা করছে, ওই কার্ড দিয়ে যেটা করে, চুরি হচ্ছে। মানুষ বিদ্যুৎ 200 টাকার খরচ করে, বিল আসে 2 লাখ টাকা। I mean, serious problem is going on with this government. হ্যাঁ, দেশের অনেক সমস্যা চলছে। আমরা আবারও আপনার কাছে আসব। আমি একটু লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিমের কাছে শুনতে চাই। এই যে মহসিন রশিদ বলছিলেন আসলে আন্দোলনটা মূলত জনতার আন্দোলন ছিল না, আন্দোলনটা আমরা বলতে পারি যে সশস্ত্র বাহিনীর গণ অভ্যুত্থান ছিল। এই ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, ঠিক, উনি ওনার অ্যাঙ্গেলে বলেছেন, দ্যাটস পারফেক্টলি অল রাইট, বাট লাস্ট ট্রিগারটা দেয় মিলিটারি। আন্দোলন এটা থাকতে হয়, লাস্ট ট্রিগারটা যদি মিলিটারি না দেয় তাহলে ওটা সমাপনীটা সুন্দর হয় না। আপনি আমাদের হিস্ট্রি দেখেন, এরশাদের জনগণই আন্দোলনটা তৈরি করেছে। যখন তুঙ্গে চলে গেছে তখন মিলিটারি আর এরশাদকে সাপোর্ট করে নাই, উইথড্র করে, তখন এরশাদ হ্যাড টু রিজাইন। এখানেও তাই, আন্দোলন তো বিএনপি করেছে, জামায়াত ইসলামী করেছে, বিএনপি তো এটাকে তুঙ্গে নিতে পারে নাই, সিম্পল অ্যাজ দ্যাট। এই যে 28 অক্টোবরে যে প্রবলেমটা, পল্টনে যে মিটিংটা হয়েছিল, সেদিন তো একটা পুলিশের সাউন্ড গ্রেনেড মারছে, পালাই গেল সবাই, 10 লাখ লোক পালাই গেল। দ্যাট ওয়াজ ভেরি ফানি। অ্যান্ড স্যার যেটা বললেন যে লোকজন সমুদ্র সাঁতার কেটে মিটিংয়ে আসছে, বাইসাইকেলে আসছে, মানে কত উৎফুল্ল ছিল, কিন্তু লিডারশিপ ক্রাইসিস ছিল ওখানে। এখন ছাত্ররা অফকোর্স তারা এটাকে নেতৃত্ব দান করেছে এবং তারা দেখাইছে, কিন্তু আলটিমেটলি মিলিটারি যদি 5 তারিখ 4 তারিখে যদি 3 তারিখের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা আর গুলি করবো না, তখন এটা একটা পরিবর্তন হয়ে গেল। মিলিটারি অবশ্যই এখানে না আসলে ওটা সুন্দর ফিনিশিং দেওয়া যেত না এবং দেশের রক্তগঙ্গা বয়ে যেত। সেটা কি ভালো হতো? এবং আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি সর্বশেষ ঐক্যমত কমিশনের মিটিংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষিতে বলা যায় যে আসলে সেনাবাহিনীর সাথে বা সশস্ত্র বাহিনীর সাথে সরকারের অবস্থা এখন অতটা ভালো না। সেই ব্যাপারে কি বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক। এটা এরকম হবে কেন? হওয়া উচিত না। দিস ভেরি ব্যাড। এটা দেশের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। ওনারা ডেকে নেবেন, কথা বলবেন, প্রবলেম সলভ করবেন। ওই আমাদের একটা ফাইল বুঝছেন,
আমাদের ইনকোয়ারি ফাইল আমাদের একটা যে সমস্ত অফিসার আমরা রিটায়ার করেছিলাম প্রিম্যাচুয়ালি যা ডিসমিস করা হয়েছিল তাদের নিয়ে আর্মি একটা বোর্ড করেছিল এবং এটা উনি ইউনূস সাহেবের ইয়ে নিয়ে অনুমতি নিয়ে করেছিলেন। ওই ফাইলটা এখনও ক্লিয়ার করে নাই। মানে উনি কেন যেন আর্মির প্রতি একটা ওনার একটা বীতশ্রদ্ধা একটা ভাব উদাসীনতা দেখাচ্ছে। এটা ঠিক না। তো আপনি তো আর্মিকে ইগনোর করতে পারেন না। আর্মি ইজ দ্য লাস্ট রিসর্ট। এই আর্মি এখন একমাত্র অর্গানাইজ ফোর্স এই দেশে। আর্মিকে আমরা বলি বাংলাদেশে যে আর্মিকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি, আমরা মিলিটারি টার্মটা ইউজ করি। প্রত্যেকটা দেশে একটা করে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। ওইটাকে যদি নষ্ট করে দিতে পারেন দেশ গন। এখন 75 থেকে কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা চেষ্টা করতেছে এই আর্মিটাকে হিট করো। জিয়া রহমানের টাইমে অনেকগুলো কু হয়েছে আর্মিটাকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর অনেক অশেষ রহমত যে আর্মিটা এখন টিকে আছে। আপনি চিন্তা করেন এই অগস্ট মাসে যদি আর্মি থাকতো তার কে ছিল? সুপ্রিম কোর্ট ঠিক ছিল, পলিটিক্যাল পার্টি ঠিক ছিল, সিভিল সোসাইটি ঠিক ছিল, ইউনিভার্সিটিগুলো ঠিক ছিল, জার্নালিজম কোনোটা ঠিক ছিল না। তো আপনি আমাদের তো আদার দ্যান দিস আর কিছু নাই। তো ওটাকে হিট করার জন্য অনেক বিডিআর ঘটনা চিন্তা করেন। ওই সময় যদি ওটাও তো টার্গেট ছিল আর্মিটাকে নষ্ট করে দেওয়া, বড় একটা টার্গেট ছিল। এবং ওই সময় আমরা বেঁচে গেছি। মানে আমাদের বন্ধু বান্ধবরা তাদের হাতিয়ে নিয়ে রেডি ছিলেন। এখানে প্যারা ব্রিগেড ড্রপ করার কথা ছিল, প্রতিহত করতে পেরেছেন কোনোভাবে। আবারও আপনার কাছে আসবো। এবার একটু ডক্টর মনজুর আহমেদ চৌধুরীর কাছে শুনতে চাই। এই যে আর্মি নিয়ে এত কথা হচ্ছে, আর্মিকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, জাতীয় পার্টির অফিসে সম্প্রতি নুরুর প্রতিও হামলা হয়েছে, এটাও কি আসলে আর্মিকে বিতর্কিত করারই একটা চেষ্টা ছিল? এবং আর্মির প্রতি আসলে সরকার ক্ষুব্ধ বা উদাসীন যায় বলি, এর কারণটা আসলে কি, কেন? আসল কারণ কি দেখেন, সরকার বলতে আপনি যেটা বুঝাচ্ছেন ডক্টর ইউনূসের সরকার, এটা তো বিদেশি সরকার পার্টি। এখানে দেখেন যে ডিফেন্সের মানে প্রতিরক্ষা অ্যাডভাইজার মন্ত্রী র্যাঙ্কে আছেন খলিলুর রহমান বলে এক ব্যক্তি। উনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, উনি আমেরিকান সিটিজেন। উনি কর্ণাটকে থাকেন। উনি একটা দেশান্তরী লোক, বিদেশে কাটাইছেন। তো এই ভদ্রলোককে এই ডিফেন্স করার জন্য কেন করা হলো? আপনি দেখেন যে সাম্প্রতিক সময় যে বিচার বিভাগের একটা অংশের সাথে যে আইসিটি কোর্টের প্রসিকিউটর বা অ্যাটর্নি চিফ প্রসিকিউটর, তাদের সাথে সেনাবাহিনীর একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সেই সময় এই খলিলুর রহমান ডিফেন্স কোঅর্ডিনেটর, ডিফেন্স অ্যাডভাইজার, সে কোথায় ছিল? সে চলে গেছে রোমে। ইউনূস সাহেব সরকার প্রধান চলে গেছে। সুতরাং এই সরকার একটা ভাঙা চোরা সরকার। এই সরকারের যে লোকগুলি আছে তারা সরকার সম্বন্ধে, রাষ্ট্র সম্বন্ধে তাদের ধারণা খুবই আপনার সীমিত। আমি বলবো সীমিত, একেবারে নাই তা না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এই শেখ হাসিনার আমলে অনেকেই অনেক ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায়। তেমনি কিছু সেনাবাহিনীর কর্মকর্তাও সেই নানাবিধ অপরাধে জড়িত হয়েছে। তাদের বিচার হওয়া উচিত। তবে সেটা ব্যক্তিগত পর্যায়ে রেখে পুরো সেনাবাহিনীটাকে কলঙ্কিত করার এখন পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা অনেকবার হয়েছে। আপনার 7 নভেম্বর হয়েছে যে কু হয়ে যেন সেনাবাহিনীর সিভিল ওয়ার হয়ে যায়। আপনার এখন একটা হয়েছে যে সেনাবাহিনীর ভিতরে আপনি যদি মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদেরকে আপনার ভ্যানে করে নিয়ে যান এমন একটা কোর্টে, যে কোর্টটা এই সরকারের যে তাজুল ইসলাম এরা অনেকেই কিন্তু সমালোচনা করছে, কারণ এভিডেন্স অ্যাক্ট খুব পুয়ার। এইখানে তো তাদেরকে নিতে পারেন না আপনি। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট। এটা তৈরি হয়েছিল, গঠন করা হয়েছিল 1973-তে, যে পাকিস্তানি সেনা এবং তাদের সহযোগীদের বিচার করার জন্য। সেই ধারাবাহিকতায় আপনার গত সরকারের আমলে বিচার হয়েছে। কাদের বিচার হয়েছে? যাদেরকে অভিযুক্ত করা হয়েছে রাজাকার, আলবদর, পাকিস্তানিদের সহযোগী হিসেবে। অর্থাৎ তারা একটা বিদেশি শক্তির সহযোগিতায় বাংলাদেশের অত্যাচার করছে। এখানে যে সেনা অফিসারগুলি এরা বাংলাদেশের নাগরিক, এরা যে অপরাধ করছে বাংলাদেশি নাগরিকদের এগেইনস্টে শুনতে চাই যে আসলে সেনাবাহিনীদের বিচার ব্যবস্থা তো তাদের মধ্যকার হয়ে থাকে, আমরা সব সময় জানি যে, কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি যে বাইরেও অন্যরা তাদের বিচার করতে চাচ্ছে। সেনাবাহিনীতে যারা অভিযুক্ত তাদের বিচার প্রক্রিয়াটা কেমন হবে? শুনেন, সেনাবাহিনীতে বিচার প্রক্রিয়াটা হচ্ছে যে আর্মি অ্যাক্টে 1952 আর্মি অ্যাক্ট, তারপরে নেভি এয়ারফোর্সের অ্যাক্ট অনুযায়ী সেনাবাহিনীতে তাদের বাহিনীতে কর্মরত কোনো সদস্য যদি কোনো অপরাধ করে তবে প্রাথমিকভাবে তারাই সেটার বিচার করে। তার জন্য আপনার কোর্ট করে কোর্ট মার্শাল করে। কোর্ট 4 ধরনের আছে, আপনার কোর্ট মার্শালের আছে, কোর্ট আছে, রাইট। আবার কিছু অপরাধ আছে যার
কনকারেন্ট জুরিসডিকশন আছে। কনকারেন্ট জুরিসডিকশন মানে হচ্ছে যে সেনাবাহিনীও বিচার করতে পারে অথবা সিভিল কোর্টও বিচার করতে পারে। যেমন আপনার নারায়ণগঞ্জের 7 হত্যাকাণ্ড, সেখানে তো সিভিল ফৌজদারি কোর্টে তাদের বিচার হয়েছে এবং বিচারটা ফাঁসি হয়েছে, রাইট? এখানে আপনার আইসিটি কোর্টে তারা কিভাবে আসে? এরা কি আন্তর্জাতিক লোক? যাদের বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তারাও কি আন্তর্জাতিক? বাংলাদেশি একজন অফিসার বাংলাদেশি একজন নাগরিকের বিরুদ্ধে অপরাধ করছে। সুতরাং এটা যদি সরকার চায় ইচ্ছে করে তাদেরকে সিভিল ফৌজদারি কোর্টে বিচার করতে পারে, কিন্তু আমি মনে করি কি যে এটা যেহেতু আর্মি কম্পিটেন্ট অথরিটি, তারা অতীতে অনেক বিচার করছে, ফাঁসি দিয়ে দিচ্ছে। এবং সিভিলে বিচার করাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত সেটাকে আপনি সেনাবাহিনী বা ডিফেন্স বাহিনী এবং আইন মন্ত্রণালয় এবং ডিফেন্স মিনিস্ট্রি বৈশাখ কিন্তু আলোচনা করে এটা একটা অ্যামিকেবল সলিউশন করা। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে সেনাবাহিনীকে কলঙ্কিত করা, যাতে তারা বিদেশ থেকে ফেরত আসে এবং বাহিনীর ভিতরে যেন একটা অস্থিরতা সৃষ্টি হয়। সৃষ্টি হলে আমাদের বন্ধুবান্ধব যারা আছে, যাদেরকে জেনারেল সাহেব বললেন, তারা তো চাবে ওইটা। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেটা এখনও তার ইন্টিগ্রিটি বজায় রাখতে পারছে মোর অর লেস। আপনি দেখুন যে এই সেনাবাহিনীকে আমি বলি তো ইনস্টিটিউশন হিসেবে জুলাই যোদ্ধা, তারা ছিল একটা চেইন অফ কমান্ডের আন্ডার প্রাইম মিনিস্টার, তারপরে আপনার জেনারেল সিদ্দিকী। সেই চেইন অফ কমান্ড ভঙ্গ করে এরা জনতার কাতারে এসে দাঁড়াইছে। আজকে যদি শেখ হাসিনা টিকে যেত, এদের সবাই তো আপনার কোর্ট মার্শাল হতো, কারো ফাঁসি হইতো, মাস স্কেলে চাকরি চলে যেত। তো তারা সেই রিস্ক নিছে, আপনি সেই প্রতিষ্ঠানকে আপনি কেন কলুষিত করার চেষ্টা না করা? কেন যে অশ্লীল গালাগালা করা হয়? আমরা আবারও আপনার কাছে আসবো। একেএম পাটোয়ারি কি বলছেন এই ব্যাপারে? সেনাবাহিনীকে কলঙ্কিত করার কি আসলে চেষ্টা করা হচ্ছে? এবং এত কথার মাঝখানে সেনাবাহিনীরা এখন যে অবস্থার মধ্যে আছে, তারা আসলে আমাদের আসন্ন নির্বাচনে কিভাবে ভূমিকা রাখবে এবং কি ভূমিকা রাখবে? আমাদের যখন সরকারের ছুটি ঘোষণা করা হয়, কিন্তু সেখানে বলা হয় যে কোনো স্বাস্থ্যশাসন প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব আইন অনুসারে ওইটা কার্যকরী করবে, ঢালাওভাবে সবার ছুটি ঘোষণা করে না। স্ব প্রতিষ্ঠানে তার নিজের আইন, নিজের নিয়ম পালন করে সে কার্যকরী করবে। তাহলে এখানে যে উনি যেটা বললেন নারায়ণগঞ্জ যেটা হচ্ছে, সেটা তো ডেপুটেশনে অন্য জায়গায় ছিল, সেটা হলো অন্য। কারণ এখানে আর্মি যেটা আছে তারা তো আর্মি কমান্ডার, কারো জিওসি, কারো ব্রিগেড কমান্ডার, কেউ সিও। তো এরা তো কিন্তু ডেপুটেশনে নাই, ডেপুটেশনটা সিভিল আওতায় করতে পারে। আরেকটা হলো দৃশ্যমান, যেমন মেজর হাকিম সে উত্তেজিত হয়ে তার বউকে, এটা আমাদের জান সাহেব জানে, হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, স্পট ডেড হয়েছে তার বউকে। তখন সে তার মৃত্যুদণ্ড হয়েছিল, সেটা সিভিল কোর্টে চলে গেছে। হাকিম ওই এসসি মেজর হালিম, এটা হলো এসসির আর্মি সাপ্লাই কোর্টের। তো সেখানে উত্তেজিত সে মেরে দিছে, তার সামনে কিন্তু প্রমাণ সামনে বিদ্যমান, তার ওয়াইফটা ডেড বডি সামনে আছে। কিন্তু এখন যে অফিসারদেরকে এখানে তাত্ত্বিক কথাগুলি বুঝতে হবে গভীরে সব। কিন্তু আমি কালকে আমি একটা চ্যানেলকে এটা বলছিলাম যে এখানে আর্মি যেমন বিডিআর ঘটনা ঘটনার পরে প্রধানমন্ত্রী যখন এখানে গেছে, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে চাইছে, আর্মিরা রিভোল্ট করে বসে আছে, বলছে না কোনো ওনাকে অ্যালাউ করা হবে না। তারিক সিদ্দিকীকে অ্যালাউ করলেন না, উনি ছিলেন ওখানে সেকেন্ড ম্যান। সবগুলি বলছে মইনের ইউনিফর্ম ধরে টানতেছে, কিছু মানতেছে না, এখনই অস্ত্র নিয়ে হাতে নিয়ে নিছে, বাইরে হয়ে যাবে। তখন ওই হিসাবে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতো, এই সব মানতেছে না। কিন্তু তারা যে বিডিআর যে ঘটনা ঘটছে, ওই যে অফিসাররা এখানে উত্তেজিত হয়ে গেছে তারা কিন্তু ইমোশন যে কাজ করছে, তারা কিন্তু তাদের কোনো আত্মীয় স্বজন না, তারা পরিচিত, তাদের কোর্সমেট এই হিসাবে ছিল। ওখানে রিয়াকশনটা এভাবে হয়েছে। এখন আমি বাঘ আর বিড়াল দেখতে একরকম, কিন্তু একভাবে হ্যান্ডেল করা যাবে না। বাঘকে যেভাবে হ্যান্ডেল করবো, বিড়ালকে সেভাবে করা যাবে না, দেখতে একরকম হলে একরকম না। তো এখানে আসার পরে এটা যে অন্যগুলি সমস্যা হইতে পারে, কারণ ওই সময় যে ঘটনা বিডিআরে ঘটলো তাতে এরকম রিয়াকশন হয়েছে। তো এখন যে জেনারেলটার আন্ডারে এখানে অনেকগুলি শত শত আর্মি অফিসার আছে, এরা কিন্তু সবাই পিএইচডি না, এরা সিপাহি, ওরা বিভিন্ন জায়গা থেকে আসছে। ওদের যদি ইমোশন হয়ে তো ওরা যদি ওই করে বসে, তাহলে এটা তো দেশের অস্তিত্বই থাকবে না। কারণ এখানে তারা দেখতেছে যিনি এরা হুকুম তালিম করছে, হাসিনার অর্ডার এরা ক্যারি আউট করছে। হাসিনাকে আমি করে হেলিকপ্টারে করে পৌঁছাই দিলাম নিরাপত্তা, এক নম্বর আসামিকে। তাহলে 74 নম্বর 50 নম্বরকে আমি এখানে বিচার করতেছি। আমি বলতেছি না যে তারা নির্দোষ, তাদের কিন্তু পানিশমেন্ট হওয়া দরকার, সেখানে একটা মেসেজ যাওয়া দরকার না, সেখানে একটা মেসেজ যাওয়া দরকার। আমাদের উদ্দেশ্যটাকে, বিচার উদ্দেশ্যটাকে, বিচার ব্যবস্থার মধ্যে বলা আছে যে 10 জন লোক দোষী লোক মাপ পাবে, কিন্তু একটা নির্দোষ যেন সাজা না হয়,
ক্ষতি না হয়। আইনের এটা হলো এটা, আইন করে কাগজ সাজা দেওয়ার জন্য, আইন হলো লোকের সঠিক ট্র্যাকে রাখার জন্য। তো আমার যদি তাই হয়ে থাকে তাহলে আমি যে ওখানে এরা যে এরা কেন আনলফুল অর্ডার কেন মানছে, আমি তাদের পক্ষে বলতেছি না, কিন্তু বলতেছি যে এখানে বিরাট রকমের সমস্যা সৃষ্টি হইতে পারে ইমোশন যদি কাজ করে, যেটা আমরা অতীতে দেখছি। সেখানে অন্যরা তো স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভাইজার কেউ যাইতে পারে নাই, পরে ইনি এই যে আমাদের জেনারেল সাহেব ছিল, উনি সিনিয়র মোস্ট ওখানে, মইনের র্যাঙ্ক খুলে নিয়ে যাচ্ছে, তখন উনি দাঁড়ায় বললো যে তোমরা এরকম করলে দেশ শেষ হয়ে যাবে। তখন ওরা একটা কোল্ড ডাউন হয়েছে। নাহলে তো ওই দিন যদি উনি না থাকতেন, কারণ উনি স্ট্যান্ড করছে ওনাকে সিপ বানায়, আমি কিন্তু বেগম জি এখন যদি শুনে থাকে আমি ওনারে সিপ বানাতে বলছিলাম, মইনকে না বানায়া। এই যে ওখানে আমি দুইটা জিনিস লিখছি, একটা র্যাব, যে র্যাব হয়েছে এটা কিন্তু আমার ব্রেন স্টাইল, আমি কিন্তু সিটি লিখছি, খালেদা জি এখন আছে, আমি এখানে শেষ করে দিই। তাহলে এখানে বিচারের উদ্দেশ্য হলো আমরা মেসেজ দিব যে না, কোনো আনলফুল অর্ডার তুমি ক্যারি আউট করলা কেন, এবং সকলে যেন আসলে কিন্তু সেখানে আমরা আমাদের পরিবারে যদি কোনো একটা ঘটনা ঘটে সেখানে আমরা বাইরে পাবলিক করি না, সেখানে আমি উইদিন দা সলভ করার চেষ্টা করি। তো আর্মির জিনিসটা হচ্ছে আর্মির বিচারের ব্যবস্থা যেন আমার মেসেজ দিতে হবে তোমরা এরকম আনলফুল অর্ডার ক্যারি আউট করো না, কিন্তু সেটা একটা পদ্ধতিভাবে উইদিন ব্র্যাকেটে করতে হবে। এটা সাইড এফেক্ট কি হচ্ছে, অলরেডি পুলিশকে না করে দিয়েছে জাতিসংঘ, এই আর্মিও মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে আবার এরা যদি খেপে যায় তাহলে এটা আরেকটা সমস্যা হবে, আমি ওদের দিয়া ইলেকশন করব, তো এরা যদি এখন সব টেনশনে রাখি আমি তাদেরকে, তারা কিভাবে ইলেকশন করবে? আমরা আলমগীর কবিরের কাছে শুনতে চাই, তো এই যে সশস্ত্র বাহিনীকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, দাবি আসছে বা কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, তাহলে সশস্ত্র বাহিনী আসলে নির্বাচনে কি ভূমিকা পালন করবে? সেনাবাহিনী এটা গর্বিত একটা সংগঠন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সেনাবাহিনীর জন্ম, ফলে একে নিয়ে বিতর্কিত প্রশ্নগুলোকে যেগুলো আনা হচ্ছে সেগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো, এগুলো আমরা স্বাধীনতার পর থেকেই লক্ষ্য করেছি যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে এবং এই প্রতিষ্ঠানকে স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে এই প্রতিষ্ঠানই আমাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি মনে করি যে জুলাই আন্দোলন এটা জনতারই ছিল, মানুষ রাস্তায় নেমেছিল, সমস্ত মানুষই রাস্তায় নেমেছিল, এটা কোনো ব্যক্তির না, কোনো দলের না, বরং সকলের আন্দোলন ছিল, বা এটা মাস্টার মাইন্ডের আন্দোলন না, এটা ছিল জনতার সংগ্রাম। এবং আমাদের এই দেশে যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে এই আন্দোলনটাই ছিল সবচেয়ে বড় আন্দোলন। এখানে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল, সেনাবাহিনীর ভূমিকাকে আড়াল করা হয়েছে, সেনাবাহিনীর ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়নি এবং গভর্নমেন্ট ফর্ম করার পরেই, এই অন্তর্বর্তী সরকার গঠন করার পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। এবার আমরা সেনাবাহিনীর কাছ থেকে শুনতে চাই, চক্রান্ত চলছে। আমিনুল করিম, আপনি যেহেতু সেখানে ছিলেন এবং পাটোয়ারি যেসব ব্যাপারে বলছিলেন আপনার কথা সেখানে উল্লেখ করেছেন, সেই সম্পর্কে একটু আপনার কাছে শুনবো এবং আবারও একটু শুনবো যে বিচার ব্যবস্থাটা নিয়ে, সেনাবাহিনীদের বিচার আমরা সিভিলে হয় এটা কখনো শুনিনি, তাহলে এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? পাটোয়ারি সাহেব যেসব বলছিলেন যে এটা বিডিআর ঘটনার পর দেশ একটা তখন নৈরাজ্যজনক অবস্থায় চলে গেছিল, আমাদের সার্বভৌমত্ব বা অখণ্ডতা একদম হুমকির মধ্যে চলে গেছিল। এই আমাদের বন্ধু বান্ধবরা আমাদের প্রথম 75 থেকে টার্গেট করেছে। আপনি কি জানেন ইন্ডিয়ান সেনাবাহিনী 75 সালে ডিসেম্বর মাসে ওয়াজ ডিপ্লয়েড অ্যারাউন্ড বাংলাদেশ। টি.এন. কাউলের বই ডিপ্লোমেসি ইন ওয়ার অ্যান্ড পিস, ওখানে ক্লিয়ারলি লিখেছেন ইন্দিরা গান্ধী অর্ডার দিয়ে দিয়েছে টু ক্যাপচার বাংলাদেশ ফিজিক্যালি, মিলিটারিতে ক্যাপচার করে ফেলো। তখন আমাদের আর্মিতে মাত্র 5টা ব্রিগেড ছিল, তার মধ্যে একটা ব্রিগেড ঢাকা, মানে 4টা ব্রিগেড দিয়ে আমরা এত বড় বর্ডার কীভাবে, তবুও আমরা ডিপ্লয়েড হয়ে গেছিলাম। কিন্তু উই আর ডিপ্লয়েড, ডাজেন্ট ম্যাটার, ইন্ডিয়া ইজ এ বিগ ফোর্স, ভেরি বিগ ফোর্স। ওনার বইয়ে ক্লিয়ারলি লেখা আছে। তখন আমি বলে টি.এন. কাউল বলতেছে ফরেন সেক্রেটারি, আমি এবং ডিপি ধর ইন্দিরা গান্ধীর কাছে গেলাম, যে বলে ম্যাডাম এখন এই দেশটায় মাত্র যুদ্ধ করেছে, তাদের সবার হাতিয়ার আছে, আমরা ঢুকলে কিন্তু টিকতে পারবো না, এটা ঠিক হবে না। উনি ইংলিশে লিখতেছেন যে উই প্রিভেল অন ইন্দিরা গান্ধী টু স্টপ দিস ইনকারশন টু বাংলাদেশ। এবং তখন জিয়াউর রহমান কন্ট্যাক্টেড আমেরিকানস অ্যান্ড দি চাইনিজ সামহাও ডিপ্লোম্যাটিক জিনিস ম্যানেজ করা হয়েছে, বাট তখন থেকে কিন্তু শুরু করা হয়েছে। আপনাকে জানেন যে 2002 সালে ইন্ডিয়া আমরা উই গট ডিপ্লয়েড ইন রংপুর, বগুড়া এবং যশোর, 3টা ব্রিগেড ডিপ্লয় করেছিলাম। আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা গন্ডগোল হতে পারে, একটা অ্যাটাক আসতে পারে,
এবং তারা সব শিলিগুড়ি করিডোর রংপুরের ওই জায়গাটাকে তারা ডিটাচ করে দিতে চায়, এরকম একটা তাদের প্ল্যান আছে। আমাদেরও কাউন্টার প্ল্যান আছে, দ্যাটস ওকে। বিডিআর ঘটনার সময় তারা ঢুকলো বিডিআরের মধ্য দিয়ে বিডিআর ফোর্সটাকে পুরোপুরি ধ্বংস করে দিল। এখন এখান থেকে তারা যদি আমরা যদি ওখানে ভুল সিদ্ধান্ত নিতাম, আমাদের ইয়াং অফিসাররা অবশ্যই তারা দেশপ্রেম উজ্জীবিত ছিল, তাদের ভাই ব্রাদারকে মারা হয়েছে, তাদের কোর্সমেটকে মারা হয়েছে, রুমমেটকে মারা হয়েছে, এটা থামানো খুব কঠিন। আমিও কেঁদেছি, আই ক্রাইড লাইক এ চাইল্ড ইন দ্য গ্রেভ ইয়ার্ড। আমি বাচ্চার মতো করে কেঁদেছি। আমি তখন সেকেন্ড বলতে গেলে লেফটেন্যান্ট জেনারেল। আমি তখন আমার তার 3 দিন পরে আমার চাকরি চলে গেছে, 4 দিন পরে। আমি শেখ হাসিনাকে যা বললাম যে আপনি এটা কী করেছেন, আপনি ওই যারা মার্ডারার ছিল তাদেরকে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে এসে খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে। বলি হাউ ক্যান ইউ ব্রিং দি মার্ডারার্স টু ইয়ার অফিস? এই ধরে গেলাম। আমি যখন বের হয়ে যাচ্ছি তখন জেনারেল তারিক বললো ও কথা তো ভালোই বললা, তোমাকে দেখে নেবো। 3 দিনের মধ্যে আমার চাকরি শেষ। আচ্ছা, আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি দ্যাটস ডিফারেন্ট। যেটা বলতে চাচ্ছি যে তাদের টার্গেট হলো আর্মিটাকে অ্যাটাক করো, আর্মিটাকে শেষ, এটা আমরা এটা সেন্টার অফ গ্র্যাভিটি বলে। তাহলে এই দেশটা ভঙ্গুর হয়ে যাবে, একদম সর্বনাশ হয়ে যাবে। এটা কি প্রফেসর ইউনূস সাহেব কিন্তু রিয়ালাইজ করতেছেন না। উনি হ্যাজ নট সিন লাইফ ইন বাংলাদেশ প্রবাবলি। আপনি কি এরপর আর চাকরি ফেরত পাননি? না, আমি না কেমন করে ফেরত পাবো, বাইরে পালাই গেলাম। আমি তো আই গট এ জব ইন মালয়েশিয়া ইউনিভার্সিটি মালয়েতে। আমি একটা চাকরি নিয়ে চলে গেলাম, তারপরে ফেরত আসলাম। এসে তো চাকরি ফেরত আর্মিতে এটা হয় না। আমরা কম্পেনসেশনের জন্য একটা বোর্ড করা হয়েছিল আমাদের কিছু। সরকার পতনের পরে আসলে আপনার চাকরির অবস্থাটা কি? কোন সরকার? এই সরকার? এই সরকার থেকে কি আবার আপনাকে ডেকেছে বা? না, এটার উপরে আর্মি চিফ একটা বোর্ড করেছিলেন যে আমাদের কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় বা আমাদের কম্পেনসেশন দেওয়া যায়। এটা 8 মাস আগে 9 মাস আগে বোর্ড হয়েছিল। এটা লেফটেন্যান্ট জেনারেল বোর্ডের হেড ছিল, মেজর জেনারেল বোর্ডের ডেপুটি ছিল। তারা থরো করে সবারই নামে করে আর্মি চিফ সাইন করে। বাস্তবায়িত এখন ওই ফাইলটা ওনার অফিসে পড়ে আছে। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু মহসিন রশিদের কাছে শুনবো। এই যে দেশের বিভিন্ন প্রতিকূল অবস্থায় আর্মিরা এইভাবে পাশে ছিলেন সবসময়, কিন্তু এই সরকারের সাথে এসে বা আর্মিদের কলঙ্কিত করার চেষ্টাই বা কেন, বা এখন আর্মিদের সাথে সরকারের সম্পর্কের এত অবনতিটা কেন আমরা দেখতে পাচ্ছি? ইউনূস সাহেব 8 তারিখে 2টা 2:30টার দিকে ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে সেখানে আর্মি চিফ ছিলেন, সবাই ছিল সেখানে। ল্যান্ড করার পরে ওনাকে যে কাগজটা দেওয়া হয়েছিল যে আপনার মন্ত্রিসভা বা অ্যাডভাইজারি কাউন্সিলে এরা হবে, উনি ওইগুলি কেটে দিলেন। ওইগুলি বললেন যে না, এটা হবে না। এবং আর্মিকে বললেন যে আমার সরকারটা আর্মি ব্যাকড সরকার হবে না, আর্মি ব্যাকড সরকার হবে না। তাহলে আর্মির সাথে উনি ওই এয়ারপোর্টের লাউঞ্জে বসেই তো উনি গন্ডগোলটা করলেন। সো হাউ ডু ইউ এক্সপেক্ট আর্মি? দেখেন, আর্মি হচ্ছে একটা পেট্রিয়টিক ফোর্স। তাদের মধ্যে একটা দেশ আর জাতির জন্য একটা যে ইয়ে থাকে, স্পিরিটটা থাকে, হ্যাঁ, ওই স্পিরিটটা আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই, কারোর মধ্যে নাই, আমাদের সিভিলিয়ানসদের মধ্যে। ওদের স্পিরিট ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ওরা সভরেন্টি এবং ইন্ডিপেন্ডেন্সকে ধরে রাখতে চায়, যে যেন কেউ এখানে চোখ না দেখাতে পারে। এই আর্মিকে আপনি বলে দিলেন যে যেখানে আর্মি, অ্যাজ দ্য জেনারেল রাইটলি সেড, যে ট্রিগার করেছে আর্মি। জনতা তো পরে, যদি জনতা নেমেছে পরে, অনলি আফটার আর্মি রিমুভ দি ব্যারিয়ার্স, তখন জনতা এসেছে। তবে আমি বলবো দ্যাট ইয়েস, দ্য জনতা ওয়াজ ভেরি হ্যাপি। তারা বাচ্চা কাচ্চা নিয়ে এগুলি সব রাস্তায় ছিলেন। তারা অফকোর্স আন্দোলন করেছে ছাত্ররা, অফকোর্স আন্দোলনে there was somebody was saying যে বিদেশি, হ্যাঁ, বিদেশি ব্যাগ টাকা এখানে অনেক ঢালা হয়েছে। আর সবাই দেখেছে যে ইউএসএডে বন্ধ করে দিয়েছে, এবং এখানে $29 মিলিয়ন না কত কথা ট্রাম্প নিজে বলেছে যে বাংলাদেশে গেছে, এমন জায়গায় গেছে যেখানে মাত্র 2 জন ব্যক্তি আছে আর কেউ নাই। এই টাকাটা এখানে ঢালা হয়েছে। এর মধ্যে এখন আমি, এটা অনেক লম্বা হয়ে যাবে। এই খেলাটা কাতারে হয়েছে, এই খেলাটা লন্ডনে হয়েছে, এই খেলাটা সিঙ্গাপুরে হয়েছে। আপনি বলতে চাচ্ছেন এই গণ অভ্যুত্থানের একটা মাস্টারমাইন্ড ছিল বিদেশি এজেন্সিজ, তারা এটা ঘটিয়েছে, এবং এইটার মধ্যে আমেরিকান ডিপ স্টেট ইনভলভড আছে।
ইউ সি ডিপ স্টেট কারা? ডিপ স্টেট আমাদের এখানেও আছে। এই যে ডিপ স্টেট যে থাকে না গভর্নমেন্টের মধ্যে, এদেরকে সুন্দর বই লিখেছে এই যে সিআইএ FBI চিফ যে আছে, বইয়ের নাম কি? গভর্নমেন্ট গ্যাংস্টার। সো গভর্নমেন্টস অনেক সময় গ্যাংস্টার্স হয়। তাহলে এখানে এই গণ অভ্যুত্থানে কি আসলে সাধারণ ছাত্ররা শুধুমাত্র ব্যবহৃত হয়েছে? সাধারণ ছাত্রদের যে ডিমান্ড ছিল কোটা, এই কোটার ডিমান্ড তো ইভেন সুপ্রিম কোর্ট সেটেল করে দিল, ঠিক আছে, হাইকোর্টের রায়টা বাদ দিয়ে এটা তাড়াতাড়ি করে তারা করে ফেললো। কিন্তু ঘটনা যেটা হয়েছে যে টাকা কোত্থেকে এসেছে, কারা ওদেরকে, ইউনো, যে ধর মাই নেম ইজ মোহসিন, ঠিক আছে, ওইখানে ওই ছাত্রদের নাম তো চেঞ্জ করা হয়েছিল, মোহসিন আর ছিল না, নাম হয়তো আলম ছিল ওর, যার নাম মোহসিন তার নাম আলম। সো অনেক কিছু ঘটেছে এটা করতে, বাট আই এম নট অন দ্যাট। এটা বাংলাদেশের জন্য খুব ভালো হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যাকে এনে আমরা বসালাম হি ইজ ওয়ার্স দেন দি ফর্মার রিজিম। এবং রিক্সাওয়ালারা বলে, এখন টংওয়ালারা বলে, যে চা বিক্রি করে সে বলে যে আমরা তো আগেই ভালো ছিলাম। এই পরিস্থিতি কেন হয়েছে? বিকজ অফ দিস ইউনুস এনজিও গভর্নমেন্ট, যে কিচ্ছু মানে না, বিদেশিদেরকে এনে এইখানে সব অ্যাডভাইজার্স করেছে তারা, যাদের রুটস নাই দেশে। এবং আই উইল গো টু দ্য এক্সটেন্ট অফ সেইং যে এই বিদেশিরা যারা এসেছে দে আর ট্রেটার্স। ট্রেটার্স এই কারণে বলছি যে তারা আমাদের গরিব দেশকে ছেড়ে বেটার গ্রিনার প্যাস্চার্সে আয় করার জন্যে, ভালো জীবন যাপন করার জন্য তারা চলে গেছে আমাদের গরিব লোকজনকে ছেড়ে। সো দে আর ট্রেটার্স। এখন তারা তবে একটা সরকার প্রধানকে কি এভাবে বলা যায়? কে সরকার প্রধান? আমার আমাদের নজরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নো, এইটা আবার তাহলে যদি আমি বলি উনি সরকার প্রধান না, উনি হি ইজ এ চিফ অ্যাডভাইজার, তাহলে একটু শোনো। 13th অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, যেটাতে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের সংবিধানে ছিল, সেখানে 58(11)-এ লেখা ছিল যে যিনি চিফ অ্যাডভাইজার হবেন হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, এবং যিনি অ্যাডভাইজার হবেন দে উইল বি ডিমড টু বি মিনিস্টার্স। ওনারা তো ওথ নিয়েছেন অ্যাপেলেট রাষ্ট্রকে বেকুফ বানিয়ে 106 আর্টিকেলটা করে ওইখান থেকে, ওইটাও মিনিস্ট্রিতে কেউ ষড়যন্ত্রকারী লিখেছে সেটা, যে এরা চিফ অ্যাডভাইজার হবে, তারা সংবিধানের উপরে ওইটার মধ্যেও এইটা লেখা নাই দ্যাট হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, তাও নাই। উনি তো অ্যাবসলিউটলি ইলিগাল, অ্যাবসলিউটলি ইলিগাল। ধন্যবাদ মহসিন রশিদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আমরা একটু নির্বাচনের দিকে ফেরত আসি। সব ইলিগাল। আমরা ডক্টর মনজুর আহমেদের কাছে শুনবো। এই যে নির্বাচনের কিন্তু সকল পরিকল্পনা ইতিমধ্যে শেষ, এরপরও জুলাই সনদে বাম ঘরানার দলগুলো এবং এনসিপি স্বাক্ষর করলো না। আর আমি একটু আপনাদের কমিশনগুলো, যেটা আপনি যেহেতু নদী রক্ষা কমিশনে ছিলেন, এই সকল কমিশন সম্পর্কেও জানতে চাই প্রথম প্রশ্ন, এবং পরে জানতে চাই আসলে পিআর পদ্ধতি নিয়েও একটা কথা উঠছে যে অনেকে পিআর পদ্ধতি চায়, নির্বাচনটা আসলে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, আগে বলি যে এগুলি কমিশন না। যে কোনো একটা কমিশন করতে হলে সেখানে একটা অ্যাক্ট থাকে, প্রত্যেকটা কমিশনের একটা করে অ্যাক্ট আছে। এগুলি হচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে তৈরি করে দেওয়া কমিটি। কমিটিগুলিরও তো একটা আয়ু থাকে 3 মাস। কমিটি এরা কমিশন বলে এই ইউনূস সাহেব বা তার লোকেরা এদেরকে বলছে তোমরা কমিশন প্রধান, তোমরা একটা তোমরা অনেক কিছু, কতগুলি লোক হয় না, কতগুলি গার্বেজ সৃষ্টি করছে, কাগজগুলি, এগুলি সব এই কাঁঠাল পাতা, মানে এগুলির কোনো প্রয়োজন ছিল না। এখানে ইন্টারিম গভর্নমেন্টের মেইন অবজেক্টিভ ন্যাচারালি থাকে। ন্যাচারাল ল বলে একটা কথা আছে যে দেশে গণতন্ত্র ছিল না, ডিক্টেটরশিপ চালু হয়ে গেছিল, এবং ছাত্র জনতা আসলে মাস্টার মাইন্ড, যেটা মাস্টার মাইন্ড শেখ হাসিনার অত্যাচার হচ্ছে আসল মাস্টার মাইন্ড। তার অত্যাচার, ডিসক্রিমিনেশন, চুরি চামারি, এটার ফলেই কিন্তু দেশের আপামর জনতা ফুসে উঠেছিল। এটা গেল একটাই। এইখানে যে জুলাই সনদ যেটা করছে, জুলাই সনদ যেটা মহসিন রশিদ সাহেব বলছে যে কারেক্টলি, সনদ হচ্ছে সার্টিফিকেট। আপনি এসএসসির সনদ আছে, সার্টিফিকেট আছে, কাকে সার্টিফিকেট কে দিচ্ছে? সার্টিফিকেট দিয়ে আপনি কী করবেন? এখানে যদি প্রোক্লামেশন হইতো
যে এই জুলাই আগস্টের যে বড় অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের একটা স্পিরিট আছে যে মানুষ ডিসক্রিমিনেশনের এগেনস্টে, দুর্নীতির এগেনস্টে, অত্যাচারের এগেনস্টে, গুমের এগেনস্টে মানুষ ফুঁসে উঠছে। এই স্পিরিটটাকে ধারণ করে যদি একটা প্রোক্লামেশন হইতো, সেই প্রোক্লামেশনটাকে আমরা ওয়েলকাম করতে পারতাম। এখানে 84টা দিছে দফা, এটার মধ্যে আছে 84টা দফার মধ্যে 63টা দফায় আবার এক বা একাধিক দল এই দিছে, ডিসেন্ট দিছে। তার মানে কি এগুলিকে যদি আপনি পারমুটেশন কম্বিনেশন করেন দেখুন 400 দফা, 400 দফা, তার মধ্যে হয়তো আমি 200 দফা করি, এগ্রি করি, 200 দফা করি না। আমি কিভাবে বলবো যে এই যে গণভোটের কথা বলে সকলের আসলে একটা ঐক্যমতে আসাটা সমস্যাজনক হয়ে যাচ্ছে। ঐক্যমতে আপনি দেখেন এখানে যে টোটাল যে কয়টা দলকে নেওয়া হয়েছে 23টা, খুব সম্ভব 23টা দল, 30টা দল মহসিন সাহেবের যে দল 52 দল, সেই প্রায় কত 32টা 30টা দলকে এরা বাদ রাখছে, রাইট? তাহলে এই যে 23টা দল কত পার্সেন্ট জনগণকে রিপ্রেজেন্ট করে আপনি হিসেব করেন, লেস দ্যান 40%। এত সমস্যার মধ্যে থেকে যে তাহলে নির্বাচনটা হবে, তাইলে কি আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে থেকে নির্বাচনটাকে যুক্তিসঙ্গত মনে করছেন? আচ্ছা, ইউনুস সরকার যে ক্রাম্বল করে যাচ্ছে, কিন্তু এটা টোটালি একটা নন ফাংশনাল একটা কতগুলি অথর্ব লোক আয়না, যাদের রাষ্ট্র সম্বন্ধে, সরকার সম্বন্ধে ন্যূনতম ধারণা নাই। এই ধরনের কতগুলি নালায়ক টাইপের লোক আয়না একটা সরকার করা হয়েছে। এই সরকার টিকে থাকবে ইলেকশন পর্যন্ত? আপনার সারা বাংলাদেশের ইলেকশনে যারা, এরা কি ইলেকশন দেখছে? কেউ কেউ তো এর মধ্যে একজন অ্যাডভাইজার আছে যে 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশনকে বলছে যে ভালো ইলেকশন হয়েছে, ভালো ইলেকশন হয়েছে। এখন তার সে রিপোর্ট অনলাইনে অফলাইনে কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এই তার এনজিও বাতিল। অনেক ধন্যবাদ। আমি একটু AK পাটোয়ারির কাছে শুনবো। এই যে এত সংশয় দ্বিধা, এর মধ্যে থেকে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থেকে নির্বাচনটা যে হবে, সেটাকে আসলে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে? না, এখন ওনারা যে নির্বাচন করবে, প্রথম কথা হলো যে ওনার ম্যান্ডেট হলো কি, ওনার জুডিকশন হলো ইলেকশন রিলেটেড, ইলেকশন বাইরে কোনো কাজ করতে পারবে না, কমিশন করার জন্য ওনার কোনো এম্পাওয়ার্ড না, এবং ওটা ওনার এখতিয়ারের বাইরে। কারণ উনি নির্বাচিত সরকারে কোনো এরকম মেজর কিছু ওনার সনদ, মানে কি সনদ হলো একটা দলিল। যেমন আমরা জমি রেজিস্ট্রি করার জন্য দলিল করি, দলিলের মধ্যে প্রথম লেখা আছে মদেং গচ্ছেং। আমরা যখন এটা মিডিয়াতে তুললাম যে এর অর্থটা কি, ল্যান্ড সেক্রেটারি ছিল, ল্যান্ড মিনিস্টার ছিল, বলে আমরা অর্থ জানি না। তো আপনি যেটা অর্থ জানেন না, সে দলিলের মধ্যে এটা লেখা কেন? এখন সেটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন আপনি সংবিধান হলো সবচেয়ে বড় সনদ, যে এইসব জিনিসের চেয়ে যে অনির্বাচিত পদ্ধতি এটা বৈধতাই নাই। আর এটা প্রয়োজন হলো কেন? এবং সংবিধান সংস্কারের একটা কথা না, সংবিধান যেখানে এরকম একটা আমাদের 1 নম্বর সনদ হলো আমাদের সংবিধান, সেটাকে কাইটা সেটা শেষ করে দেওয়া হয়েছে এবং কেউ এটা উঠছে। তাহলে এখানে যেমন এরা যে প্রস্তাব করবে অনির্বাচিত, এরা কীভাবে পাইলো? এই যে কমিশনগুলি করছে, কমিশন নিয়োগ হয়েছে কীভাবে, কিসের ভিত্তিতে, কোয়ালিফিকেশন কী লাগবে সেটা তো হইতে হবে। ইভেন কি ওনার যে চিফ কোঅর্ডিনেট করার জন্য একজন সিনিয়র সচিবের পদমর্যাদা রাখা হয়েছে, এগুলির একটাও স্যাংশন পোস্ট নাই। এই টাকাগুলি ওদের ফেরত দিতে হবে। এই যে কমিশন দিচ্ছে, কমিশন টাইম বাড়াচ্ছে, কেন বাড়াচ্ছে? এটা রিহ্যাবিলিটেশন সেন্টার হয়েছে, ওনার জানা লোকেরা আইনা সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন দিচ্ছে। এটা রাষ্ট্রের কোষাগারের টাকা, এটা তো কোনো কোম্পানির না, এটা কোনো গ্রামীণ ব্যাংকের টাকা না। তো একটা ব্যাংকে যদি 1 টাকা না মিলে সারা রাত্রে হিসাব করে দিতে হয়, পকেট থেকে 5 টাকা দিলে হবে না। তো রাষ্ট্রের টাকাটা ব্যয় করতে গেলে প্রথমত এটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, কোয়ালিফিকেশন চাইতে হবে। এই পদের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির পদ দিচ্ছে, গাড়ি দিচ্ছে, এ করছে, তারা 6 মাস পর পর বাড়াচ্ছে টাইম। কেন বাড়াচ্ছে? কারণ ওরা যে প্রস্তাবটা দিচ্ছে, এটা প্রস্তাব, এটা তো কোনো আবিষ্কার না যে অনেক সময় লাগবে। এই প্রস্তাব পরিবর্তন করতে এটা তো 7 দিন লাগে। তো সেই জায়গায় এই এতদিন লাগাচ্ছে কেন? কারণ হচ্ছে এটা তো বেকার লোক, ওই চাকরি নেই ওখানে। ওই যে আলী রিয়াজ একটা, ওখানে চাকরি নেই। আলী রিয়াজ এখান থেকে চলে গেছে, তার বউ তার তালাক দিছে, চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে যে এখন হরগঙ্গা কলেজেতে আরও নিম্নের, আমেরিকা হইলে তারা নিয়ে আসতে হবে, সে এই দেশের পাসপোর্ট নাই, তারা নিয়ে আসে। আরও অনেকে, আমি অনেকের বলতে পারি, এটা তাহলে ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ না, ব্যক্তিগত না, এটা আমি বলছি যেহেতু এই দেশের নাগরিক, আমার টাকাটা খরচ হচ্ছে, আমার বলার অধিকার আছে। এটা আমি অধিকার বাইরে বলছি না, কারণ এখানে আমার ট্যাক্সের টাকা দিয়ে বেতন দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের রাস্তা থেকে ধরে আনে। ধন্যবাদ AK পাটোয়ারি। আমি একটু মহসিন রশিদের কাছে যাব। ছোট্ট করে বলবেন যে এই যে আসলে কি নির্বাচন হচ্ছে, আবার পিআর নিয়েও এত না, এখানে নির্বাচনের ব্যাপারে একটা কথা বলি। নির্বাচন দিয়ে কারে দিবে? পুলিশকে হেডকোয়ার্টার থেকে আনতে হয়েছে আর্মি। তো আর্মিকে যদি টেনশনে রাখা হয়, সে যখন যাবে ইলেকশনের সময় লোক মারা যাবে। কারণ এখানে ওই যে পার্টি আছে, তো কারণ 300 ডিনামাইট প্রতিটা গ্রামগঞ্জে যাবে, এক একটা তো এর মধ্যে সন্ত্রাসী আছে 50%।
তো এরা চাইবে ওরা মারামারি করবে, মারামারি করলে এখানে আর্মির ক্যাজুয়ালিটি আর্মি মরতে পারে বা আর্মি মারতে পারে। তো এরা এই রিক্সে যাবে, তাদের বিচার করা শুরু করে দিয়েছে। আর বিচারটা এখন কেন হলো, আজকে 14 মাস পরে বিচারটা কেন? বিচারটার কারণ হচ্ছে বিচারটা উনি স্টার্ট করতে পারে, গণতান্ত্রিক সরকার করবে, উনি হঠাৎ করে প্রথম 3 মাসে বিচার করে নাই। এখন বিচারটা আনছে কি জন্য? এখানটা আউলা লাগালে ইলেকশনটা আর করতে জানা না হয়, ওনার টাইমটা যেন বৃদ্ধি হয়। অনেক ধন্যবাদ একেএম পাটোয়ারি। আমি মহসিন রশিদের কাছে শুনবো। আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, 1 মিনিটে শেষ করবেন প্লিজ সকলেই। নির্বাচন কি আসলে হচ্ছে? এক শব্দে নো, কোনো নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না। নির্বাচন হবে, আরেকটি সরকার হবে এই দেশে, ওই সরকারের অধীনে নির্বাচন হবে। ইউনূস সরকার কোনো নির্বাচন করতে পারবেন না। ধন্যবাদ। আমি একটু আবার আমিনুল করিমের কাছে শুনবো, আপনার এই বিষয়ে কি মতামত? আমরা কি আসলে নির্বাচন পাচ্ছি এবং আমরা কি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো? এই সরকারের ফাংশনালিটি ইজ আন্ডার ডাউট, সেটা ঠিক আছে, এবং বাট নির্বাচনটা যত তাড়াতাড়ি করতে পারে দেশের জন্য মঙ্গল হতো আর কি। নির্বাচনটা খুব দরকার আছে। কে চালাবে এটা? মঞ্জুর আহমেদ কি বলছেন, নির্বাচন কি হবে? এবং এখন এত বিতর্ক যে পিআর পদ্ধতি হবে না কেএফপিটিপি পদ্ধতিতে হবে, নির্বাচনের আর আছে মাত্র 3 মাস, এখন এসে আমরা এগুলো সমাধান করতে এখনো পারছি না, তাহলে নির্বাচনটা আসলে কোন দিকে যাচ্ছে? আসলে এই সরকার নির্বাচনকে নির্বাসনে দিছে। এই সরকারের নির্বাচন করার মতো নিরপেক্ষতা নাই, হারাই ফেলছে। ইউনূস সাহেব তো একটা দলের প্রধান ছিল, নাগরিক শক্তি 2007-এ, রাইট? একটা দলের, এটা অরাজনৈতিক লোক হবে। আর তো ওনার যে সক্ষমতা আমরা দেখতেছি, নিরপেক্ষতাও নাই, সক্ষমতাও নাই, নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। যেটা আমি মহসিন সাহেবের সাথে এগ্রি করি, একটা নতুন সরকার আসবে বা আসা উচিত, তারা নির্বাচন করবে সঠিকভাবে, সম্পূর্ণভাবে। এবং আপনি দেখেন যে পিআর পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি, 85টা দেশে বর্তমানে পিআর পদ্ধতিতে বিভিন্ন ফরম্যাটে আছে নির্বাচন হয়। বাংলাদেশে এইটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। এই যে কমিশন, তারা বলছে কি উচ্চকক্ষ করো, উচ্চকক্ষ। আপনারা উচ্চকক্ষ করবেন কেন? আপনাকে এখানে কোনো প্রভিন্স আছে? এবং হুট করে যখন পিআর চলে আসবে তখন কিন্তু হুট করে পিআর আসবে না, আপনার পিআর হুট করে আসবে না। পিআর সিম্পল ভার্সন হচ্ছে ক্লোজ লিস্ট পিআর পদ্ধতি। আপনার ওই র্যাঙ্ক ব্যালট ট্যালট এগুলির দরকার নেই, যেটা নেপাল কইরা ঝামেলায় পড়ছে। সেখানে আপনার পিআর পদ্ধতিটাই হচ্ছে সকল লোকের রিপ্রেজেন্টেশন হয়, এবং অ্যাবসলিউট মেজরিটি পাওয়া, 2/3 মেজরিটি পাওয়া পিআর পদ্ধতিতে সম্ভব না, কোনো দলই পাবে না। কোনো দলই বাংলাদেশের ইতিহাসে 41%-এর বেশি ভোট পায় নাই। বাংলাদেশের ইতিহাসে মানে ধরেন 91 থেকে যদি আপনি দেখেন, 41% পাইছে একবার আওয়ামী লীগ আর বিএনপি, সেখানে অনেক পার্থক্য হয়েছে এই সিটের। সুতরাং পিআর পদ্ধতি হলে হবে কি, ছোট ছোট যে দলগুলি আছে তাদেরও তো 1%, 2% আপনার ভোট আছে। সেই যদি 1% ভোট পায়, অর্থাৎ বাংলাদেশে বর্তমান ভোটারের সংখ্যার উপর ভিত্তি করে যদি বলেন যে 80% লোক কাস্টিং হবে, তাহলে মাত্র 9 লক্ষ লোকের ভোট পেলে একটা দল 3টা সিট পায়, রাইট? এখন এই 3টা সিট কারণ একটা সিটের জন্য এরা ওই আওয়ামী লীগের আমি একটু বলে নিই, আওয়ামী লীগের পা ধরে, বিএনপির পা ধরে, এদেরকে পা ধরে, যার ফলে যে রাজনৈতিক দলগুলি, ছোট ছোট রাজনৈতিক দলগুলি গ্রো করতে পারতেছে না, কারণ 2টা বিশাল বৃক্ষ হয়ে গেছে, সেখানে তাদের মানে ডোয়ার্ফ থাকতেছে। অনেক ধন্যবাদ ডক্টর মনজুর আহমেদ। আলমগীর কবিরের কাছে শুনবো, ছোট্ট করে বলবেন প্লিজ, নির্বাচন কি আসলে হচ্ছে নাকি হচ্ছে না? নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সরকার নিরপেক্ষ নয়, সিভিল প্রশাসন দুর্বল এবং অকার্যকর সারা বাংলাদেশে, এবং বিএনপি কিন্তু আসলে স্বাক্ষর করেছে। পুলিশ দুর্বল, পুলিশ অগোছানো, এবং পুলিশ এখন বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে। এই যে চাঁদাবাজি যেগুলো ব্যাপক চলছে সারা বাংলাদেশে, এই চাঁদাবাজির একটা অংশের ভাগিদার হচ্ছে পুলিশও। তো এখানে নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো লাগবে। আপনি এখন কোন দল সাপোর্ট করছেন? আমরা কিন্তু বিএনপির নেতাদেরকে দেখছি, আমি বিএনপি করি। হ্যাঁ, জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং তারা কিন্তু কনফিডেন্ট যে নির্বাচন হবে। বিএনপি তো নির্বাচন চাই, আর জেলাল সাহেব তো বললেনই নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প নাইও। দেশের সামনে কি আছে? নির্বাচন ছাড়া এই কি সারা জীবন থাকবে ইউনূস সরকার? তার চলে যাওয়া দরকার। তো তার চলে যাওয়ার পথ কি? নির্বাচন, আর না হলে একটা ন্যাশনাল গভর্নমেন্ট। এছাড়া কোনো পথ আছে? একদমই না। অনেক ধন্যবাদ। আমরা মহসিন রশিদকে নিয়ে একটা পয়েন্ট শুধু, যে পিআর এর কথাটা উঠালেন, তো
পিআর কিন্তু বাই অ্যান্ড লার্জ ফেল করেছে। একটা মাত্র দেশ, সেটা হলো জার্মানিতে, মিক্সড মেথড বলে ওটাকে। পিআর এবং সিস্টেম মানে ফার্স্ট পোস্ট দ্য পোস্ট একসঙ্গে ওরা কম্বাইন করে। দ্যাট ইজ দ্য অনলি সিস্টেম দ্যাট হ্যাজ প্রিভেল। পিআর এখানে আমাদের হবে না, এটা বললে হবে না, তো এটা অনেকে স্টাডি করতে হবে। আপনি জানেন না, আরো জানানোর দিকে যেতে হবে। একেএম পাটোয়ারি কিছু বলছিলেন। যেটা বলছিলাম যে পিআরটা হলো যে আমার এলাকার যদি একটা এমপি দাঁড়ায়, তো সেখানে সে কিছু ভোট পাইলো, কিন্তু দেখা গেল ওই পার্টিগতভাবে সংখ্যার দিক দিয়া এটা রংপুরের এমপি হয়ে গেল। তাহলে আমার ডেভেলপমেন্টের জন্য আমি রংপুর এমপির কাছে কীভাবে যাব? কারণ ওটা তো পার্টির চেয়ারম্যান ডিসাইড করবে। তাহলে আমি জনগণকে, এটা তো দুইটা কারণ হবে না। একটা কারণ হলো যে জনগণের ডাইরেক্ট প্রতিফলনটা, অনেকে জানে না পিআরটা আনুপাতিক হারে সে ভোট পাবে। এইখানে যে ভোটগুলি নষ্ট হবে, ভুলবশত সিল মারবে, সেটা তো দেখে 3টা এমপি হয়ে যেতে পারে। কিন্তু এই যে এমপি যিনি হবে, আমি ভোট দিলাম এক জায়গার, আমার এমপি হলে যে রংপুরের বা শহীদপুরের। আমি বলি এখানে একটু তার মানে আমরা কেউ পিআর এর পক্ষে আপনি যদি মনে করেন একটা পার্টি 40% পপুলার ভোট পাইছে, সে তো তার সে নির্বাচন করবে তার লোক, তাহলে 120টা সিট সে প্রথম থেকেই তো নিয়ে নেবে। ওটা ছাড়া যেটা আছে, শুনেন, এই যে জিওগ্রাফিক্যাল লিঙ্ক, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সামান্য কিছু লোকজন হইতে পারে, এখানে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা নাই। না, এটা পার্টি চেয়ারম্যান ডিসাইড করবে। নো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্ন। আমরা সকলের সাথে কথা বললাম এবং অনেক ভিন্ন মত শুনলাম, একই মত শুনলাম। অনেকেই ভাবছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন মানেই নির্বাচন পেছানোর পায়তারা চলছে, এবং জুলাই সনদ নিয়ে কথা বললাম। জুলাই সনদকে অনেকে যুক্তিসঙ্গত মনে করছেন, অনেকে মনে করছেন এর কোনো ভিত্তি নেই, এবং অনেক দল সেখানে অংশগ্রহণ করছে না। কিন্তু এই সকল দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সবকিছুর মাঝখানেও আমরা সাধারণ জনগণ চাই একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনের দিকেই আমরা এগুচ্ছি, এবং আমরা নিরাপদে ভোট দিতে পারবো, নিজের ভোট নিজে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার পাবো আমরা, সেই প্রত্যাশায় চ্যানেল আই রাউন্ড টেবিল থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সকলে, সেই প্রত্যাশায়।